নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। পৃথিবীতে জানার অনেক বিষয় রয়েছে, তবে সব বিষয়ে যে আপনি জানবেন তার কোনো মানে নেই। খুব স্বাভাবিক, আপনি আপনার বিষয়ে পারদর্শী, কিন্তু হ্যাঁ, যে বিষয়টা আপনার সঙ্গে যুক্ত বা যে বিষয়টার উপর আপনি নির্ভরশীল, সেখানে প্রাথমিক একটা ধারণা, প্রাথমিক একটা জ্ঞান থাকার আবশ্যকতা কিন্তু প্রত্যেকের রয়েছে। সে কারণে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই বিশেষ অনুষ্ঠান। ভাবছেন এটা কি কোনো টিউশন দেওয়া হচ্ছে? একদম না, টিউশন দেওয়া হচ্ছে না। তবে প্রাথমিকভাবে আপনার কি করণীয়, আপনার সমস্যা অনুযায়ী আপনাকে কিভাবে চলা উচিত, বা আপনার পরিবারের মানুষকে ঠিক কিভাবে রাখা উচিত, এবং ঠিক কোন মুহূর্তে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সিজন চেঞ্জের সাথে সাথে নিজেকে কিভাবে পরিবর্তন করা উচিত, কোন খাদ্য খাবার আপনার তালিকায় রাখা উচিত, কোনগুলো বাদ দেওয়া উচিত, বা কি অভ্যাস প্রতিনিয়ত আপনাকে পালন করা উচিত, বা আপনার রোগ অনুযায়ী ঠিক কোন অভ্যাসটা আপনার জন্য করণীয়, এই সব বিষয় জানার বললাম না, অনেক কিছু আছে জানতে আপনাকে হবে। এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা আপনার রয়েছে। যদি এটাকে চাপ ভাবেন তাহলে এটা আপনার গাফিলতি, আর যদি এটাকে নিজের প্রয়োজন ভাবেন তাহলে এটা আপনি করে উঠতে পারবেন। ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে আরও একবার কথা বলবো, এবং রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর প্রমোদ শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু, প্রচুর বন্ধু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই বিশ্বাস কিন্তু আমাদের রয়েছে, কারণ আপনার অনুষ্ঠান মানে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। ডাক্তারবাবু, ঠিক যে বিষয়টা বলছিলাম যে আপনারা চিকিৎসক, বহু বছর এই শাস্ত্রটা বা সাবজেক্টটাকে নিয়ে পড়তে হয়েছে, এবং তারপর একজন চিকিৎসক হয়ে ওঠা সম্ভব হয়। আমার মতে বোধহয় সব থেকে পারদর্শী মানুষরাই একমাত্র কিন্তু হতে পারেন চিকিৎসক। কিন্তু এই যে সম্যক ধারণাগুলো আপনি বলে থাকেন যে আমাদের রাখা উচিত, কি করণীয় কি করণীয় নয়, এগুলো কিন্তু বন্ধুরা শুনছেন, জানছেন এবং এটা করার প্রচেষ্টা করছেন। তারা কি টেস্ট করা উচিত তার সমস্যা অনুযায়ী, এটাও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখে বর্তমানে শিখে যাচ্ছে। আমার মনে হয় এই শিখে যাওয়াটা হয়ে উঠলে এটা আপনারও তো বোধহয় কিছুটা সুবিধা হবে। একদম, কেন কি যদি একটা পেশেন্ট আসে আর সে যদি ডায়াগনোসিস নিজে করে নিয়েছে যে আমার এই একটা রোগ আছে আর এই রোগের উপরে আমার কি বলতে হয়, তাহলে ওখানে আমার একটু কাজটা ইজি হয়ে যায়। এবং কি শুধু আমার কাজটা ইজি না, পেশেন্ট রেসপন্সটাও একটু বেশি হয়ে যায়। যখনই আমার কাছে ধরুন একটা পেশেন্ট এলো আর তার সুগার আছে, কিন্তু যখন রিপোর্ট নিয়ে আমি তো ভাববো না যে সুগার আছে, আমরা ওখানে সিমটমস বলে জেনে যাই যে আচ্ছা এটা মনে হয় সুগার হতে পারে। এইবার ওনাকে 15 দিন কিছু ওষুধ দিলাম, তারপরে রিপোর্ট করে দেখা গেল সুগার আছে। তার মানে যা ওনার আসল ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে সেটা হলে আমার 15 দিন পরে ওনার আসল ট্রিটমেন্টটা স্টার্ট হলো। কেন তার আগে আমরা একটু এটা সাসপেক্ট করেছিলাম যে এটা সুগার হতে পারে, কিন্তু এক্সাক্ট রিপোর্ট পাওয়া গেল কবে, আমি যখন 14 দিন পরে আমি ওই চেম্বারে গেলাম, তারপরে পেয়ে গেল। এইবার যদি পেশেন্ট আগেই ডায়াগনোসিস করে নেবে, যদি আমার কিডনি প্রবলেম আছে, আমার এই প্রবলেম আছে, আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, আমার সুগার প্রবলেম আছে, আমার প্রেশারের প্রবলেম আছে, তাহলে ওখানে আমার কাজটা কিছু ইজি হয়ে যায়, এবং ওনারও কী হয় যার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা চালু হয়ে যায়। একদম ঠিক কথা। সুবিধা কিন্তু দু তরফের, তবে লাভটা সব থেকে বেশি কিন্তু আপনার, কারণ অসুস্থ আপনি, সমস্যাগ্রস্ত আপনি। তাই নিজেকে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানের সাথে থাকুন। পাশাপাশি এনবিপি আপনার জন্য কি করছে, আয়ুর্বেদ আপনার জন্য কি করছে, সেই বিষয়গুলো এই অনুষ্ঠানে কিন্তু তুলে ধরার প্রচেষ্টা আমরা কিন্তু সর্বদা করি। ডাক্তারবাবু, প্রত্যেক মা তার সন্তানের প্রশংসা করে, এটাই খুব স্বাভাবিক। একই রকমভাবে আপনি চিকিৎসক এবং আপনি আপনার এনবিপির প্রশংসা করবেন, যেহেতু আপনি এই সংস্থার সিএমও। কিন্তু কি আছে এমন এনবিপিতে যে সত্যি এনবিপি প্রশংসার যোগ্য, সত্যি এনবিপিতে এসে এত মানুষ উপকৃত হচ্ছে? দেখুন, এনবিপি প্রশংসা শুধু আমি যদি করি তাহলে ওখানে আপনি বলতে পারেন যে আমি একটু মানে সেলফিশ টাইপের, যে আমি একটা জায়গা আছি বলে আমি এনবিপি প্রশংসা বলছি। আসলে এনবিপি প্রশংসা আমি না, আমার পেশেন্টগুলো করে। কেন কি আমার পেশেন্ট আপনার লাইভ ফোনের মধ্যে অনেকবার পেয়েছেন যে আমরা লাইভ চ্যানেল করি, তো ওখানে আমাদের অনেকগুলো পেশেন্ট আছে ফোন করে বলে যে আমি এখানে দেখিয়েছি, এখানে আমি অনেকটা ভালো, আমার ছেলে এখানে এসে দেখিয়ে গেলো, সে আজকে অনেকটা সুস্থ। তো এই যে প্রশংসা আমি করলে একটা সেলফিশ ব্যাপার হয়ে যাবে। কেন আমি একটা সংস্থা সিএমও আছি, তাহলে আপনার একটু মনে হবে যে আপনি তো সিএমও, আপনি তো নিজে মানে কোনো মিষ্টি দোকান কোনো দিন বলবে না যে আমার দই এখানে টক পাওয়া যায়, সবই বলবে আমার এখানে মিষ্টি দই পাওয়া যায়। তো এই যে জিনিসটা, তো আমি প্রশংসা করব, কিন্তু আমার পেশেন্ট প্রশংসা বেশি করে। আর এইবার প্রশংসা বেশি কেন করে,
এনবিপি মধ্যেই কেন করে আয়ুর্বেদিক আরও তো ডাক্তার আছে কেন করে, এটা একটা পিছনে কারণ আছে। প্রথম, আমরা যেটা কাউন্সিলিং ভালো করি, যে কোনো পেশেন্টে আজকে ওকে বুঝিয়ে দিলাম, কেন এক একটা পেশেন্ট আসে ওর কাছে এতগুলো রিপোর্ট, আমি বলবো আপনার কী হয়েছে, এটা তো আমি জানি না, ডাক্তারবাবু যেমন ডাক্তারবাবু যায় এই রিপোর্টটা করতে বলে দেয়, ওই রিপোর্ট করতে বলে দেয়, এর মধ্যে প্রবলেম আছে, ওর মধ্যে কী প্রবলেম সেটা তো আমি জানি না। তো এই যে জানেন না, কেন আপনি যদি জেনে যাবেন যে আমার অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস কেন হয়, কী কারণে হয় আর কী না করা উচিত, এই জিনিসটা কোনোদিন যদি আপনি না জানেন তাহলে আপনি ওই সমস্যা থেকে সমাধান পাবেন না। হ্যাঁ, ওষুধ খেয়ে কিছুটা কাজ পাবেন কিন্তু সমাধান পাবেন না। আর সমাধান জানতে হলে আপনাকে আগে জানতে হবে আপনার রোগ কী কারণের জন্য হয়েছে, তাহলেই তো ওই কারণটা আপনি আর করবেন না, যাতে দ্বিতীয়বার আপনার এই প্রবলেমটা না হয়। খুব কম অনুষ্ঠান এরকম কিন্তু রয়েছে যেখানে কিন্তু জানান দেওয়া হয় আপনার কি করণীয়। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুজয় মন্ডল বলছি, যাদবপুর থেকে বলছি। ম্যাম, আমার প্রচন্ড পরিমাণ এই 2 মাস হচ্ছে প্রচন্ড, মানে সকালবেলা আমি উঠতে পারি না, এত প্রচন্ড শরীর যন্ত্রণা করছে আর এ হচ্ছে। আপনার বয়স কত? বয়স এই 33 বছর। আচ্ছা, আপনার পায়খানা কোনো সমস্যা রয়েছে? না না, পায়খানা আমার দিনে 2-3 বার হয়, কোনো অসুবিধা হয় না। মানে কোনো আমাশা মতন পায়খানা হয় না নর্মাল পায়খানা হয় আপনার? মাঝে সাঝে হামেশা হয় পরে। আপনার কোনো পুরনো পেটের সমস্যা রয়েছে কি? পেটের সমস্যা তেমন নেই। আচ্ছা, আপনার এটা শুধু সকালে হয়, তারপরে সারাদিন এনার্জির মধ্যে কোনো রকম সমস্যা হয় না তো? এনার্জি পাই না শরীরে, মানে তোমার প্রচন্ড সারা দিনটাই যন্ত্রণা হয়, মানে সকালবেলাটা বেশি হয়, আচ্ছা, ঘুম থেকে উঠতে পারি। আর আপনার পেচ্ছাপ করার সময় কোনো শরীরে ঝাঁকুনি দেয়? না না, এটা হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভির সামনে যান, আপনার কেন হচ্ছে তার জন্য কি করা যায় আপনাকে সব কিছু আমি বলছি। শুনতে থাকুন। হ্যাঁ, আপনি শুনুন, আপনার একটা জিনিস বললেন, দেখুন আপনার যে অ্যাংজাইটি ব্যাপার একটা মানুষের কখন হয়, একটা উইকনেস সবসময় অ্যাংজাইটির জন্য ব্যথা হয়। এই যে অ্যাংজাইটি জিনিসটা হয় কখনো যখন আপনার শরীর থেকে টক্সিনস পুরো মতন ঠিক মতন যায় না। এবার আপনার পেচ্ছাপ হোক বা পায়খানা হোক, আপনি বলছেন পরিষ্কার, কিন্তু দিনে 2বার 3বার করে যাচ্ছেন, আমাশা মতন বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। একটা মানুষের যদি আমাশা কন্টিনিউয়াসলি একটা জায়গা দিয়ে বেরিয়ে যায়, তাহলে আমাশার মধ্যে আপনার প্রোটিনও থাকে। আমাশা শরীরে বেশি থাকলেও ক্ষতি, আবার যদি বেশি বেরিয়ে যায় সেখানেও ক্ষতি আছে। তো দেখুন, আপনাদের টোটালি একটা হেলথ চেকআপের দরকার আছে। এই আপনি যদি সারা শরীরে ব্যথা, আপনি বলছেন কি যে কোনো একটা ব্যথা ওষুধ কিনেই তো খেয়ে নেবেন, খেতেই হবে, কেন 2 দিন 3 দিন পরে আপনার মনটা আর হবে না আজকে এটা খেয়ে, কিন্তু হেঁটে হেঁটে আলাদা একটা নতুন রোগ তৈরি হয়ে যাবে। তো যদি আপনি চান যে কোনো রোগ তৈরি হয় না এবং আমার এই সমস্যা থেকে সমাধান, অ্যাংজাইটি, ভার্টিগো, ভিটালিটি, এই ধরনের আপনার সমস্যাগুলো চালু হয়ে যাবে। তো এই জিনিসটা যদি না হতে চায়, আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করুন। আপনি পুরো অনেক কিছু রিপোর্ট করার আছে, মেন তো আপনার পায়খানার পেচ্ছাপ, এটা তো অবশ্যই বলতে হবে। তো এটা আপনি যদি আমাদেরকে দেখাতে চান, হেল্পলাইন নম্বরে ফোন করুন, বা আমি কোনো দিন প্রেশার করি না যে আমাকেই দেখাতে হবে, আপনি যে কোনো ডক্টরের সাথে একটু কনসাল্ট করুন। কনসাল্ট করলে অনেকগুলো জিনিস আপনার সমাধান হবে। আপনি হয়তো শুনেছেন বাঙালি মানেই পেটের সমস্যা, কিন্তু এর যদি প্রমাণ পেতে চান না, তাহলে আমাদের অনুষ্ঠানটা দেখুন। প্রত্যেক বাঙালির কমন সমস্যা পেটের সমস্যা। কেন হবে এই মানে বিষয়টা থেকে কি আমরা বের হতে পারি না? এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করার সময় থাকলে নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার তো এমনিতে হাই প্রেশার। হাই প্রেশার? হাই প্রেশার। তো আমি এটাই জানতে চাই যে মানে মেডিসিন কন্টিনিউ খেতে হবে, মানে যেভাবে চলছে দেখি এটা যেন একটা বিচ্ছিন্ন ব্যাপার না, মানে খুব মানে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 55। আর কতদিন ধরে আপনি প্রেশারের ওষুধ ব্যবহার করছেন? 2-3 বছর। 2-3 বছর, ঠিক আছে, তাও বেশি দিন হয়নি। একদম। কেন আমাদের কাছে যারা ফোন করে না, কারো 20 বছর, কারো 25 বছর। তবে আপনার যে বৃতৃষ্ণাটা তৈরি হয়েছে এটা ভালো, একটা ভালো পথ আপনি খুঁজে পাবেন। শুনতে থাকুন। দেখুন, প্রেশারের ওষুধ আপনি অনেক জায়গায় শুনবেন যে প্রেশারের ওষুধ আপনাকে আজীবন খেতে হবে, যাই তো একদম। চালু করে দিয়েছে।
কিন্তু আমি এখানে প্রমাণ করতে পারি যে আপনাকে সারা জীবন খেতে হবে না। কিন্তু এখানে শুধু আমি পরিমাণ করে দিলে হবে না, বা আমি কোনো রেমেডি দেব না। যদি আমি একটা রেমেডি দিই তাহলে তো আপনার হয়ে যাবে যে আচ্ছা ওই প্যাথিটা ছেড়ে আবার এই প্যাথি ওষুধ আমাকে কন্টিনিউ খেতে হবে, তাহলে আমার অ্যাজ ইট ইজ লাভ কী হলো? লাভ যদি কিছু হতো তবে তো। তো আমি এখানে বলবো, এখানে আপনাকে আমি সঙ্গে ডায়েট, সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করতে বলবো। দেখুন, একটা মানুষের প্রেশার অনেক সময় হাই হতে পারে, আর একটা প্রেশার কমানোর জন্য সব থেকে মূল কারণ আছে যদি পেচ্ছাপ বেশি করে করানো যায়। যদি আপনার পেচ্ছাপটা অতিরিক্ত হয় আর আপনি রোজ একটু বেল পাতা, ঠিক আছে, আপনার যাই তো বয়স 50 উপরে আছে, আপনি কচি বেল পাতা চিবিয়ে চিবিয়ে তার রসটা খেয়ে খালি পেটে না, টিফিন খাওয়ার পরে এটা যদি করেন তাহলে প্রেশারটা অনেকটা নর্মাল থাকবে। এটা হলো। সেকেন্ড হলো, আপনি যেটা প্যাথি ওষুধ খাচ্ছেন সেই প্যাথি ওষুধ বন্ধ করে আমাদের প্যাথি একটু হেল্প নিতে হবে কিছুদিন। সঙ্গে দেখুন, প্রেশার কেন বাড়ে? 3টে জিনিসে, টেনশন, টক এবং লবণ। এই 3টে জিনিস যতটাই হয় ততটা আপনাকে কমাতে হবে। ওকে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা আবারও করব, তবে কেউ আছেন আমাদের সাথে। নমস্কার, হ্যালো। কোথা থেকে কে বলছেন? হ্যালো ম্যাম, আমি বাপড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আপনার? বলছিলাম যে আমি তোমার নাম্বারটা দেখলাম, তো যাই হোক, তো আমি ডাক্তারের সাথে কথা বলতে যে প্রচন্ড আমার গ্যাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি কিছু হলে গ্যাস হচ্ছে, যেটা কত বছরের এই সমস্যা আপনার? ম্যাম মোটামুটি মাঝখানে হয়ে গেছে। মাসখানেক হয়েছে। আপনার বয়সটা একটু বলুন। 51। 51। আচ্ছা, আচ্ছা, আপনার কোনো কনস্টিপেশনের ধাত আছে? পায়খানা কোষ্ঠকাঠিন্য কোনো ধাত আছে? না না। আচ্ছা, গ্যাসের জন্য কোনো পেটে কোনো জায়গা ব্যথাও হয় কি? না, পেটে ব্যথা হচ্ছে না, কিন্তু মুখ টক হয়ে যাচ্ছে। আচ্ছা, গ্যাসটা সবসময় একটু উপরে দিকে উঠে যাচ্ছে, তাই তো? দেখুন, ঠিক আছে, আপনাদের আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। দেখুন, গ্যাসটা সবসময় দু রকমই হয়। একটা হলো এন্ট্রাল, একটা হলো ইজোসিভ। আর আপনার যেই তো উপরে থেকে গ্যাস উঠে যাচ্ছে, মানে আপনার হচ্ছে এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস প্রবলেম। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস প্রবলেম কখন হয়? আপনার আজকে না, আপনি আজকে যদি আমি প্রশ্ন করব তাহলে আপনি বলবেন না না আমি তো টাইমলি খাই। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, প্রিভিয়াস আপনি 10 বছর পুরনো আপনি যদি যাবেন তাহলে আপনি খাওয়া দাওয়ার টাইমলি খেতেন না, অনেক অনেক দেরি খালি পেটে থাকতেন, আর খেলে খুব রিচ খাবার খেতেন। তার জন্য আপনার রোগ তৈরি হয়ে গেল এন্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। যেই জিনিস খাওয়ার পরে আপনার জিনিসটা উপরে দিকে ফেলে দেয়, ঠিক আছে? তো আপনার কি হচ্ছে, উপরে দিকে কখন ফেলে দেয়? আপনি কোনো দিন চা গরম হতে যখন নিচন দিকে বেশি করে আগুন দেওয়া হয় তাহলে উপর থেকে তার চলে আসে, তো ফেনা মতন চলে আসবে। তো ওই রকমই আমাদের কি হয়, যদি আমার লিভার সবসময় গরম হয়ে থাকে, পেট সবসময় গরম হয়ে থাকে, তাহলে উপরের দিকে গ্যাস বার হয়। কেন? যদি আপনার পেট গরম না থাকবে তাহলে নিচন থেকে গ্যাস বেশি পাস হবে। তো গ্যাস হলো দুটো রকম। এইবার আপনার দেখুন, আপনি যদি অন্য ট্রিটমেন্টে যাবেন তাহলে আপনাকে সারা জীবন গ্যাসের ওষুধ খাইয়ে যাবে। ওটা কী করবে, ওই জিনিসটা উপরে দিকে ঠান্ডা করবে, উপরে দিয়ে ঠান্ডা করবে। কিন্তু মেন নিচন থেকে যদি ঠান্ডা না করা হয়, আগুনটাকে বন্ধ না করা হয়, তাহলে আপনার রোগ কোনো দিন সারবে না। তো আপনাকে করতে হবে কি, আপনাকে ইন্টেস্টাইন টোটালি ঠান্ডা রাখতে হবে। আপনাকে রোজ আমি একটা ঘরোয়া নুস্খা বলে দিচ্ছি। টক দই নেবেন, টক দই যদি 50 গ্রাম নেন তার মধ্যে 500 ml জল মিশিয়ে দেবেন। ভালো করে ফেটে তার যা ফেনা আসবে সেই ফেনাটা আপনি সরিয়ে দেবেন। ওই যা জল থাকলো, দই ঘোল মতন হয়ে গেল, ওই যে জলটা থাকলো তার মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু জিরা ভেজে গুঁড়ো করে ওটা দিন। ওটা করলে কি হবে, ওই যা বললাম নিচন থেকে যেটা আগুন উপর থেকে ফেলছে সেই আগুনটা বন্ধ হয়ে যাবে। এবং কি হবে, আপনার এটা হলো শুধু ঘরেলু একটা নুস্খা, যেটা করলে আপনি আরাম পাবেন। কিন্তু এটা ভাববেন না যে এটা হলে আমার রোজ সেরে যাবে। তো রোজ সারার জন্য আপনাকে চেম্বার পর্যন্ত আসতে হবে, তার জন্য কিছুটা মেডিসিন আছে, তা সে কিছুদিন আপনাদের ব্যবহার করতে হবে। যে বদনামগুলো আমাদের রয়েছে, অর্থাৎ বাঙালি মানে পেটের সমস্যা, ঘরে ঘরে সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড, এই সমস্যাগুলো থেকে কি চান আপনি বের হতে? এক্ষুনি যে দাদা ফোন করে একটা খুব ভালো প্রশ্ন করলেন যে আমি 2-3 বছরই খুব বিরক্ত হয়ে যাচ্ছি, সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে, কেন খেতে হবে? আপনার মনে কি এই প্রশ্নটা কোনোদিন এসেছে? ঠিক এই প্রশ্নটা ডাক্তারবাবুর কাছে করবো। ডাক্তারবাবু, যদি কোনো পেশেন্ট আপনার কাছে ঠিক এই প্রশ্নটাই করে যে ডাক্তারবাবু সারা জীবন কি কোনো রোগের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, আপনারা কি বলবেন? হ্যাঁ প্রয়োজনীয়তা রয়েছে নাকি না নেই?
আমি তো কোনোদিন বলি না, মানে আমাকে যদি এরকম প্রশ্ন করে আমি তো রেগে যাই, মাত্র তুমি পাগল নাকি, হ্যাঁ। মানে তুমি এখানে আইসছো কেন? না না, যদি আপনি বলেন আমি খাবো। আরে কেন বলবো বাবা, তুমি তো ভালো হতে এসছো, তো অবশ্যই। তোমাকে হ্যাঁ একটা টাইম পিরিয়ডে খেতে হবে। টাইম পিরিয়ডের পর হ্যাঁ যদি তোমার লাইফস্টাইল, আর এটাও আমি বলি যদি লাইফস্টাইল না চেঞ্জ করো না, আজকে এই ওষুধ খেতে হচ্ছে, 1 বছর পরে এই ওষুধও কাজ করবে না, এর থেকে আবার হাই পাওয়ারের ওষুধ খেতে হবে। আর যদি লাইফস্টাইল চেঞ্জ করে নাও তাহলে 1 বছর কেন, তোমাকে 2 সপ্তাহ মধ্যেই ওষুধ না খেয়ে তুমি ভালো হয়ে যাবে। একদম। তো মেন হচ্ছে পেশেন্ট ডিসাইড করবে। আর একটা পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে প্রথম দিন এসে জিজ্ঞেস করে ডাক্তার কতদিন ওষুধ খেতে হবে, আমি যতদিন আপনি চাইবেন। কেন কি আপনি যদি চাইবেন আপনি 14 দিন পরেও ওষুধ বন্ধ রাখতে পারেন, আপনি যদি চাইবেন আপনি 10 বছর পরেও ওষুধ বন্ধ রাখতে পারবেন না। কেন? আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে ইচ্ছুক নেই। তো যদি লাইফস্টাইল চেঞ্জ করতে ইচ্ছুক হয় তাহলে একটা রোগ থেকে আপনার নিরাময় পাওয়া যাবে। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে কেমন? বলছেন, হ্যাঁ বলুন দাদা, কি প্রশ্ন? আমার একটু হাই নেওয়ার জন্য একটা ওর সাথে কথা বলবো। হার্নিয়ার সমস্যা, ওকে। আচ্ছা, আপনার হার্নিয়ার জন্য কোনো টেস্টিং করা হয়েছে? না, টেস্টিং কিছু করা হয়নি। তো কি করে জানলেন, মানে এমনি জেনে গেলেন যে আপনার হার্নিয়া হয়েছে? মানে হার্নিয়া টেস্টিং করেনি, তবে একটা ওকে দেখিয়েছিলাম লোকাল, হুম। বলেছিল যে হার্নিয়া হয়েছে। আচ্ছা, তার জন্য কি কোনো ট্রিটমেন্ট স্টার্ট করেছেন বা ওরা অপারেশন বলে দিয়েছে আপনাকে? অ্যালোপ্যাথির কথা বলেছিলাম, অপারেশনের কথা বলছিল। তারপরে আচ্ছা। হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, অপারেশন অ্যাভয়েড করে যদি করা যায়। একদম, দেখুন আপনি একটু টিভির সামনে যান, আপনাকে আমি একদম। সব বলে দিচ্ছি। দেখুন হার্নিয়া অনেকগুলো স্টেজ হয়, আর আমি বলবো যদি আপনি লাস্ট স্টেজে আছে তাহলে কিন্তু অবশ্যই আপনার অপারেশন করাতে হবে, ঠিক আছে? আমি বলবো না যে উইথাউট অপারেশন ভালো হবে, কিন্তু আপনার কথা অনুযায়ী আপনার মানে সেই লাস্ট স্টেজের মধ্যে নেই। তো যদি ফার্স্ট সেকেন্ড স্টেজে হয় সেখানে উইথ মেডিসিন উইথাউট অপারেশন আপনি সুস্থ হতে পারবেন। তো যেই স্টেজটা সেই স্টেজটা কেউ বলতে পারবে না। কেন? আপনি সিমটামস অনুযায়ী কোনোদিন স্টেজ বলবেন না যে আপনার এই সিমটামস আছে, এতটা ফোলা আছে মানে এতটা গ্রেড হাই আছে, না। আপনার ভিতর থেকে ওটা রিপোর্ট করেই জানা যাবে। তো আপনাকে সঠিক রিপোর্ট করতে হবে, সঠিক হার্নিয়া আছে কি না সেটাও জানতে হবে। অনেকবার আমাদের অ্যাবডোমিনাল ইয়ে হয়ে যায়, মানে সোয়েলিং হয়ে যায়, ওখান থেকেও মনে হয় যে একটা হার্নিয়া হতে পারে, সাসপেক্ট বলতে পারি, কিন্তু শিওরিটি না। তো শিওরিটি জানতে হলে আপনি একটা রিপোর্ট করুন না, ট্রিটমেন্ট তো পরে স্টার্ট করুন। আপনার হার্নিয়া অ্যাকচুয়ালি হয়েছে কি না বা অ্যাবডোমিনাল সোয়েলিং আছে, তো সেটা আপনি রিপোর্ট করলে জানা যাবে। অবশ্যই, আর সবকিছুর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে দাদা, এবং আপনার কথাই বলবো বা আপনার মতন যারা অপারেশনের দিকে যেতে চাইছেন না, ভাবতেন যদি মেডিসিনের মাধ্যমে যদি আমরা সমস্যাকে সমাধান করি, তো তার জন্য কিন্তু কাউন্সেলিং এর প্রয়োজন। আপনার কোন স্টেজে সমস্যা রয়েছে সেই অনুযায়ী ডক্টর কিন্তু আপনাকে অ্যাডভাইস করবেন, সঠিক অ্যাডভাইসটা পাবেন, এটা কিন্তু একেবারে জোরের সাথে আমরা বলতে পারি। ফোন নাম্বার নিশ্চয়ই আপনারা দায়িত্বশীল মানুষ নোট করেছেন বা একটু মোবাইলে সেভ করে নিয়েছেন। ফোন নাম্বারগুলো একটু বলছি, একটু মিলিয়ে নেবেন। 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারের মধ্যে যে কোনো একটি ফোন নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং তাড়াতাড়ি নিজের জন্য নামটা লিখিয়ে ফেলুন। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি জয়পুর থেকে বলছি। জয়পুর থেকে বলছেন, কি সমস্যা বলুন? সমস্যা না, আমার মা এখন 48 বছর বয়স, আর এই 1 মাস না পিরিয়ডটা খুব হচ্ছিল। হতে হতে একদিন হঠাৎ দোকান থেকে কি ওষুধ এনে মা খেয়েছিল, খেতে না, আর একদিন রাত্রে শুয়ে আছে বিছানায় থাপ্পার করে খুব কাঁপছিল। থেকে ঘুমিয়ে যেতে এখানে থাপ্পার করে কাঁপছে কেন ধরে বসিয়ে তারপরে আমাদের এখানে প্রাইমারি হসপিটালে নিয়ে গিয়েছিল, সরকারি হসপিটালে, ওখানে ভর্তি ছিল। ওখান থেকে ট্রান্সফার করেছিল উলুবেড়িয়ায় ভর্তি ছিল, কিন্তু সব রকম রিপোর্ট করেছে, করে বলছে কিচ্ছু হয়নি। তাহলে আমার মায়ের ওটা হচ্ছে কেন, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আপনার খুব দুর্বল, দুবার রক্ত দিতে হয়েছে, এখন ছুটি দিয়েছে, বাড়িতে এসেছে। আচ্ছা ঠিক আছে, ওরা বলেছে কিছু রিপোর্টে বলেছে কিছু নেই, ভালো। ঠিক আছে বলছি আপনাকে, শুনুন। শুনুন, টিভির আপনি সামনে বলছেন আমার মায়ের কিছু হয়নি আর 2 বোতল রক্ত দিতে হলো, সেটাই তো এটা বড় কি ব্যাপার। কথা হলো সেটা বলুন তো। এটা প্রশ্ন ওনারও আর হ্যাঁ, কি। হয়েছে অনেক কিছু। আমি এখনই একটু যখন আমি প্রোগ্রাম স্টার্ট করলাম আমি কি বললাম না, একের জন্য এত এত রিপোর্ট আছে, পেশেন্ট জানি না আমার হয়েছে কি। তো সেটা হলো যে দেখুন এখন আপনি না অনেক জায়গায় যাবেন না, ওখানে ডাক্তার আপনার সঙ্গে মানে ওই যা কথা বলার সময় নেই।
কিন্তু আমরা পেশেন্ট যদি আমাদের 50 জনও বাইরে থাকবে, আপনার যদি একটা প্রশ্ন আছে তাহলে আমি অবশ্যই ওর উত্তর দেব, এবং আপনার কি হয়েছে আপনি না জানলেও আপনাকে আমি জানাবো যে আপনার এই সমস্যাটা হয়েছে কেন। এই সমস্যা যদি আপনার মায়ের কোনো সমস্যা নেই তাহলে 2 বোতল রক্ত দিল কেন? ঠিক কথা। নিশ্চয়ই কোনো ল্যাক অফ হেমোগ্লোবিন হবে, ঠিক আছে? ল্যাক অফ হেমোগ্লোবিন না থাকলে রক্ত কেন দেবে? এমনি এমনি দিয়ে দেবে? মানে কি ওটা ডাল ভাত, যা ডাল ভাত খাননি ওটা 2 বোতল রক্ত, আর 2 বোতল রক্ত নিয়েছেন মানে 6 মিনিমাম হেমোগ্লোবিন ওনার 6 বা 7 ছিল, তার জন্য দেওয়া হয়েছে। এইবার যদি একটা মানুষের হেমোগ্লোবিন আস্তে আস্তে কমে যায়, সেখানে থ্যালাসেমিয়া হবার চান্স থাকে। এবার যদি থ্যালাসেমিয়া মানুষের হয়ে থাকে তাহলে ওটা এখন রক্ত দিচ্ছেন, রক্ত হচ্ছে, কিছুদিন পরে আবার রক্ত কমে যাবে, তার জন্য হাত পা ঝিনঝিনি, অবশ, পাগুলো শরীরগুলো কাঁপতে চালু, পার্কিনসন সমস্যা এটা হতে পারে, মায়ের কোনো প্রেশার ফ্লাকচুয়েট হতে পারে, মায়ের কোনো সিআরপি লেভেল হাই হতে পারে, মায়ের কোনো কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে। তো কিছু না দেখলে রিপোর্ট আমি বলতে পারবো না। আর আমি এত বলে দিচ্ছি, মায়ের অবশ্য মানে 100% কিছু না কিছু সমস্যা রয়েছে। যদি সমস্যা হবে না তাহলে কোনো রকম সিমটমসও হবে না, আর সিমটমস হবে না তাহলে কোনো রকম আমার ব্লাডও দেওয়া দরকার নেই। আপনি যদি এমনি এমনি আপনি যান না হসপিটালে, যান আমার গিয়ে বলুন তো আমাদের 3 বোতল রক্ত দিয়ে দেবে নাকি? দেখুন তো, দেবেই না ওরা, ঠিক আছে? কেন? যদি আপনার ল্যাক অফ কোনো হেমোগ্লোবিন থাকে তাহলেই ওরা দেবে, নাহলে দেবে না। এক্সেসিস অফ ব্লাড ওটাও আমার শরীরের জন্য ক্ষতি হয়। আমাদের যখনই হেমোগ্লোবিন টেস্ট করা হয় না, দেখবেন ওখানে লেখা থাকে 12 থেকে 16, 12 থেকে 15, 11 থেকে 14, এইরকম একটা রেঞ্জ। কেন 16 অবধি? 100 নেই কেন? আমাদের শরীরের মধ্যে যে কোনো জিনিসের একটা লিমিট আছে, যে কোনো জিনিসই অতি হয়ে গেলে ক্ষতি আছে। আমাদের বডির মধ্যে 80% উপরে জল আছে, আর রক্ত মাত্র 12 থেকে 13%, 16% ম্যাক্সিমাম। তার বেশি যদি রক্ত হয় ওখানেও প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো মায়ে দেখো থ্যালাসেমিয়া কিছু হতে পারে, তো সেটা দেখো আমি তো আর এখান থেকে কিছু সাসপেক্ট করে বলতে পারবো না। তো চেম্বার পর্যন্ত আসতে হবে, চেম্বার পর্যন্ত যখন আসো সমস্ত পুরনো রিপোর্ট নিয়ে আসো, আমি ওখান থেকেই বলে দেবো মায়ের কি প্রবলেমের জন্য কি জিনিস হয়েছিল। একদম, কারণ তুমি নিজে খুব সাধারণ একজন মানুষ হয়ে কিন্তু বুঝতে পারছো যে আমার মায়ের একটা বড় সমস্যা আছে, সে কারণে 2 বোতল রক্ত দেওয়া হয়েছে। কিন্তু তুমি খুব মানে নিজেকে অসহায় ফিল করছো, তোমার চিকিৎসক বলছে না মায়ের কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করতেই পারো, মায়েরকে নিয়ে একবার চেম্বারে যোগাযোগ করতে পারো যে সত্যি মায়ের কি কোনো সমস্যা আছে নাকি মায়ের কোনো সমস্যা নেই। কারণ সঠিকভাবে জানার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এই সমস্যা যদি বারংবার হয় তখন কি করবে তুমি? সবকিছুর জন্য সকলকে বলবো কাছাকাছি চেম্বার সম্পর্কে একটু জেনে রাখতেই পারেন। কলকাতা থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো মেটিয়াবুরুজে কিন্তু চেম্বার রয়েছে, লায়ন্সটাউনের চেম্বার রয়েছে, হাতিবাগানের চেম্বার রয়েছে। যারা হাওড়ার দিকের বন্ধুরা রয়েছে তাদের বলবো যে আপনারা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং বকুলতলা চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার দিকের বন্ধুদের বলবো আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ আপনারা করতে পারছেন। হেড অফিস মধ্যমগ্রাম, চাইলেই মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়া দূরের বন্ধুরা মধ্যমগ্রাম চেম্বারে আসাটা বেশি প্রেফার করেন। তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু মেদিনীপুরের মধ্যে মেচেদাহেরিয়া, খড়গপুরে রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লির বন্ধুরা চেম্বার পাচ্ছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু চেম্বার পেয়েছে। শুধুমাত্র ফোন নাম্বার নোট করতেই হবে, ফোন করতে হবে, জেনে নিয়ে যোগাযোগ করতে হবে। কে আছে? নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বাড়িগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা? বলছি আমার ওই ডান চোখটার সামনে না একটু কালো কালো মানে সরু সরু সুতোর মতো বিন্দু বিন্দু ব্ল্যাক স্পট এগুলো ভাবছে। তো ওগুলো আমি অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, মানে ড্রপ দিয়েছিল, কিছু হয়নি। তো আপনাদের ওখানে যদি একটু চিকিৎসা ঠিক করা যাবে কি, এই ব্যাপারে বলছি। একদম বলতে পারেন, কেন কি আগে তো আপনাকে আমি বলছি কোনো কিছুই হয়ে গেলে আমরা কি করি, চোখে প্রবলেম হচ্ছে আমরা একটা ড্রপ ব্যবহার করতে চালু করে দিই। কানে প্রবলেম, এই ড্রপ নাও না ভালো হয়ে যাবে। এই জিনিসটা কেন বলা হয়? দেখো যে কোনো রোগ ইন্টারনালি হয়, এক্সটার্নাল আমাদের ইফেক্ট পাওয়া যায়, সিমটমস পাওয়া যায় আপনার এক্সটার্নালের মধ্যে। যদি একটা মানুষের রক্ত খারাপ হয়, সে অ্যালার্জি হবে, সেটা দেখা যাবে স্ক্রিনে, কিন্তু আমরা কি শুধু মলম লাগিয়ে ছেড়ে দেবো? ভিতর থেকে ওষুধ পাবো। এইবার যে তোর সমস্যা আছে কেন হচ্ছে আমি বলে দিচ্ছি।
তুমি একটা প্রেশার চেক করো, তোমার প্রেশার না সঠিকভাবে একটা থাকবে না। আজকে যদি 120/80 আছে, তাহলে দেখো 140, পরশু দিন দেখবে 110, আবার তারপরে দেখবো 160। এই একটা রোগ আছে তোমার। আর একটা জিনিসটা হতে পারে, সেটা হচ্ছে কোলেস্ট্রল। তুমি টোটাল লিপিড প্রোফাইল একটা পরিষ্কার করো, কেন এই দুটো যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমার চোখে প্রবলেম হবে। আর যতই তুমি ড্রপ লাগিয়ে নাও, হয়তো আরামও পেয়ে যাবে, সেটা বলবো না যে আরাম পাবে না, তুমি তাও পাচ্ছ না, কিন্তু আমি বলছি কোনো একটা ভালো ড্রপ হলে তুমি আরামও পেয়ে যাবে, কিন্তু সেটা সঠিক ট্রিটমেন্ট হবে না। শুনে রাখো, যে কোনো আমার মাথার চুল থেকে পা নখ পর্যন্ত কোনো কিছু যদি রোগ আপনার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এক্সটার্নালি সিমটমস, কিন্তু যদি রোগ আপনার হয়েছে, ডিজিজ হয়েছে, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল। যে কোনো রোগই হোক, আপনার চুল উঠেছে, আপনার নাকের কোনো সর্দি হয়েছে, তাহলে কি হবে? নাকে ড্রপ দিলে হয়ে যাবে, না ভিতরে ওষুধ খেতে হবে? কানে যদি আপনার পুঁজ বেরোয়, তাহলে কি করবেন? শুধু কানে ড্রপ দেবেন, না ভিতর থেকে ওষুধ খাবেন? কেন ভিতর থেকে ওষুধ খাওয়া হয়? তাহলে ওই কানে ড্রপ, নাকে ড্রপ তো যে কোনো আপনার ফার্মাসিস্ট আছে, ওরাই দিয়ে দেবে, তাহলে ডাক্তার বসে আছে কেন? তো যে কোনো রোগ তৈরি হয় ইন্টারনালি, আর ইন্টারনালি যদি আপনি ভালো করে দেন তবে আপনি বুদ্ধিমান। আর শুধু একজন আমার কাছে এরকম পেশেন্ট আছে যা 20 বছর হয়ে গেছে, এই একটা কানের ড্রপ দিয়ে যাচ্ছে, ওই একটা চোখের ড্রপ দিয়ে যাচ্ছে। তো এটা যদি তুমি ছোট অর্গান নষ্ট বলতে যাও, তাহলে এটা টোটালি তোমার উপরে, তোমার শরীর। আমি তো কোনো তোমাকে জোর করে বলবো না, হাত ধরে নিয়ে আসতে পারবো না যে আমার কাছে এসো বাবা ভালো হও। তো তোমার যদি চাও ভালো হতে, নিশ্চয়ই তুমি কন্ট্যাক্ট করো। হ্যাঁ, যদি ড্রপ দিয়ে, অনেক দামি দামি ড্রপ আছে, আর অবশ্যই তুমি কোনো একটা ভালো ড্রপ পেয়ে গেলে তুমি আরামও পাবে, কিন্তু ওটা সাময়িক টাইমের জন্যে, ঠিক আছে? তো এইবার তোমার উপর আমি ছাড়লাম, তুমি কতটা নিজেকে নিয়ে আছো, সিরিয়াস আছো। আর এটাও বলে দিচ্ছি, ছোট অর্গান আমাদের শরীরে বেশি ক্ষতি করে, তো এইসব ছোট অর্গান থেকে রোগগুলো লুকিয়ে রাখো না। সকলের থেকে আলাদা কথা, এবং সেই আলাদা কথাটা ভীষণ দামি কথা, খাঁটি কথা। সে কারণেই কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠান এবং এই চিকিৎসক ভীষণ রকম ভাবে আপনাদের কাছে হিট হয়ে গিয়েছে। তো এমনই চিকিৎসকের কাছে যাব যিনি কিন্তু ওই গোড়ার সমস্যাটাকে আগে ধরতে পারবেন। কে আছেন বলুন? নমস্কার। আচ্ছা, কি সমস্যা? তোমার চোখের নিচে কালো পট পড়ে গেছে। বয়স কত? কালো পট পড়ে গেছে। বয়স কত তোমার? বয়স 19। 19 বছর, চোখের নিচে ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে। ঘুম কত দেরি ঘুমাও তুমি? রাতে ঘুম হয়? ঘুম ভালো হয় না। ঘুম ভালো হয় না? এই বয়সে ফোন দেখবে আর তারপরে ডাক্তারদের ফোন করবে, বলছেন কালি হচ্ছে। তো দেখো, তোমার এই বয়স আছে না, দেখো আমাদের বয়স অনুযায়ী যদি আমরা চলবো না, অনেকগুলো রোগকে আমরা ওখানে স্টপ করে দেব। তোমার দেখো খুব একটা ছোট বয়স, বেশি বয়স তো না, 19 বছর। এইবার যদি তুমি দেখো, তুমি কি কোনো মলম লাগাতে চাইছো ওখানে, না তোমার কোনো রোগ সৃষ্টি করতে চাইছো? তো আমি তোমাকে অ্যাডভাইস দেবো, যে কোনো দেখো তোমার হয়েছে, তার জন্য অবশ্যই কিছুদিন তোমাকে ব্লাড পিউরিফায়ার খেতে হবে। কেন? যেটা হয়ে গেছে সে ক্ষতি, ওই জায়গাটা তো তোমাকে মেকআপ দিতে হবে, তো ওই জায়গাটা মেকআপ কী করে দেবে? তোমাকে ব্লাড পিউরিফায়ার খেতে হবে। কিন্তু তুমি 3 মাস মতন ব্লাড পিউরিফায়ার খেলো, তারপরে তুমি দেখলো চোখে নিচনে কালি চলে গেল, এইবার তুমি হ্যাবিটটা চেঞ্জ করলো না, তাহলে কি হবে? আবার 6 মাস পরে আবার চোখে নিচনে কালি পড়বে, আবার তুমি ব্লাড পিউরিফায়ার খাবে। তো এই জিনিসটা হয় কেন? একটা কম বয়স মানুষের যদি এই জিনিসটা হয়, সেটা মূল কারণ হচ্ছে তোমার যদি ঘুমটা ভালো হচ্ছে না। তো মিনিমাম তোমাকে 8 ঘন্টা টানা ঘুমোতে হবে। এই যা বয়স আছে, 6 থেকে 8 ঘন্টা তোমাকে টানা ঘুমোতে হবে। সেকেন্ড জিনিস, জল পরিমাণে একটু বেশি খেতে হবে। থার্ড জিনিস, পায়খানা পরিষ্কার রাখতে হবে, কোনো রকম গ্যাস অম্বল, কেন এই যা বয়স, তুমি লোহা খাওয়া চিবিয়ে হজম করা বয়স আছে। তো এই যা তোমাকে এইরকম তৈরি করতে হবে। যদি তোমার এখানে কোনো সমস্যা হয়, নিশ্চয়ই তুমি ডক্টরের সাথে কনসাল্ট করে ওই সব জিনিসটাতে শুধরিয়ে নাও। নাহলে কী হবে? 19 বছর বয়সে এই প্রবলেম, এটা যখন 40 বছর হবে না, তাহলে আর চোখের কালি ভুলে যাবে, পেট নিয়ে সবসময় তুমি পরেশান হয়ে থাকবে। দেখবে আমার এইসব কথা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তুমি মনে রাখবে যে 20 বছর আগে আমাকে একটা জিনিস বলে দিয়েছিল। তো যদি তুমি এখন ভালো হতে চাও, ব্লাড পিউরিফায়ার খাও, আর সিস্টেম 3টে সিস্টেম বললাম, ঘুম, খিদা আর তোমার এটা পায়খানা, এই 3টে জিনিস তুমি একটু ঠিক রাখো।
একদম, মানে চোখের নিচে কালি পড়ছে, মানে আমাকে দেখতে খারাপ লাগছে, আমার মুখশ্রীটা একটু বাজে লাগছে, তা কিন্তু নয়। এটা কিন্তু একটা বড় সমস্যা, ইন্টারনাল সমস্যা। কেয়ার না নিলে ভবিষ্যতে গিয়ে আরো বড় সমস্যা হবে। তাই ছোটবেলা থেকে কিন্তু ওই গন্ডগোলগুলো রেখো না। এখন সব থেকে সুন্দর থাকার বয়স এবং সুন্দর সকলকে রাখার বয়স। নিজেও ভালো থাকো, বাবা মা সকলকে নিয়ে আনন্দে থাকো। কি আছেন? নমস্কার। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি, সুস্মিতা। হ্যাঁ বলুন সুস্মিতা, কি সমস্যা? বলছি আমার ব্রেনে না মানে পেইন হয়, ব্রেনে বলতে ঠিক ব্রহ্মতালুটার পেছন দিকটাতে আচ্ছা। মাঝে মধ্যে খুব পেইন হয়। তো সেই কারণে একটু ডাক্তারবাবু আমাকে একটু। তোমার থাইরয়েড আছে? না না, থাইরয়েড নেই। রিপোর্ট করেছো না এমনি বলছো? হ্যাঁ হ্যালো। রিপোর্ট করেছো না এমনি বলছো? না না, যখন ফার্স্ট টাইম হয়েছিল, তো যখন ডক্টর দেখেছিলাম তখন ডক্টর দেখে বলেছিলেন যে থাইরয়েড নেই, এটা করে বলেছিলেন। ঠিক আছে, একটা শোনো, একটা নতুন, যখন তোমার অনেক দিন হয়ে গেছে দি থাইরয়েডের রিপোর্ট, তাও মোটামুটি হ্যাঁ 1 ইয়ার তো হয়ে গেছে। তাহলে 1 শোনো, year, তুমি একটা থাইরয়েডের রিপোর্ট করে নাও, আর সঙ্গে তুমি একটা সার্ভাইকালে একটা এক্সরে করে নাও। কারণ সার্ভাইকাল এক্সরে আমার শুনতে এত থাকো। উপর থেকে হয়, C1 হার্ট থেকে হয়, কিন্তু আমার যতটা সাসপেক্টেড তোমার থাইরয়েডের প্রবলেম আছে। কেন থাইরয়েডের প্রবলেম হলে তোমার মাথাটা বেশি করে যন্ত্রণা হবে। এই যে জিনিসটা তোমার দেখো 2-3টে কারণ এই জন্য হয়। মেনলি হয় থাইরয়েডের জন্য, সেকেন্ড হলো সার্ভাইকাল স্পন্ডালাইটিস, থার্ড হলো তোমার যদি শরীরে কোনো রকম অ্যালার্জি আছে তাহলে আইজি লেভেলটা হাই আসবে, ঠিক আছে, আর ফোর্থ হলো যদি তোমার গ্যাসের টেন্ডেন্সি খুব বেশি হয়। তো সঠিক কোনটা হয়েছে সেটা একটু তুমি চেম্বার পর্যন্ত আসতে হবে। দক্ষিণেশ্বর তো তোমার বাড়ি, তোমার একদম কাছে চেম্বার আছে বেলুর, একটা টোটো ধরবে, হ্যাঁ তুমি আমার চেম্বারে একদম সামনে অটোওয়ালা তোমাকে পৌঁছিয়ে দেবে। তো তুমি ওখানে আসতে পারো, তোমার কি টেস্ট করতে হবে সেটা আমরা বলে দেবো, কিন্তু এখান থেকেও বলতে পারি তোমার একটা সার্ভাইকাল এক্সরে রিপোর্ট লাগবে, সার্ভাইকাল স্পাইনে, একটা তোমার থাইরয়েডে, একটা তোমার লিভার ফাংশন টেস্ট, আর একটা হচ্ছে আইজি টেস্ট। এই 4টে রিপোর্ট তোমার লাগবেই, কেন এই 4টের মধ্যেই তোমার কি কারণ হচ্ছে ওখানে বোঝা যাবে। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বান্টিকা সজি ট্যাঙ্গা দিয়ে ট্যাংরা থেকে। কি সমস্যা? বলছি, আমি তো মোটা হয়ে যাচ্ছি। বয়স কত? 37, 37। ওজন কত? ওজন 90, 90। ওজন আছে 90, আর হাইট কত আছে? 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6, মানে 66 ওখানে ইঞ্চেস হলো। আর ওজন বললো 37, না না 90। ইয়ে বয়স ও বললো বয়স 37। 37, হ্যাঁ। আচ্ছা, তো তোমার শোনো, তোমার কত শুনতে থাকো। এক্সাক্ট তোমার ওজন হওয়ার দরকার আমি তোমাদের বলে দিচ্ছি। হুম। তোমার এক্সাক্ট একদম হওয়ার দরকার আছে 56, ও অনেক বেশি। ঠিক আছে। এইবার তুমি দেখে নাও তোমার কত বেশি আছে। হুম। তো 56 তোমার এক্সাক্ট হওয়ার দরকার, কিন্তু এখানে আমরা সবসময় এক্সাক্ট কোনো দিন ধরি না, আমরা ধরি 51 থেকে 61, মানে 5 কিলো এদিক 5 কিলো এদিক হতে পারে, কিন্তু এক্সাক্ট যদি তোমার একটা ওয়েট হওয়ার দরকার আছে সেটা হচ্ছে 56, আর তোমার ওজন হচ্ছে 90। আর আমরা সবসময় বলি ওবেসিটি সব থেকে মেন ডেঞ্জার জিনিস। কেন ডেঞ্জার? যেরকম সুগার হয় না সাইলেন্ট কিলার, তো নিজে নিজে সব শরীরকে নষ্ট করে দেবে, এইরকম ওবেসিটি হচ্ছে ইনভিটেশন কার্ড। বিয়ে বাড়িতে ইনভিটেশন কার্ড দেওয়া হয় না, যাই আমার বাড়িতে বিয়ে আছে আসো আসো আসো, এখানে আপনার ইনভিটেশন কার্ড আছে, আমার ওবেসিটি হয়ে গেছে, এইবার আমার কাছে কোলেস্ট্রল চলে আসো, আমার কাছে সুগার চলে আসো, আমার পেচ্ছাবে ইনফেকশন চলে আসো, আমার কোমরে ব্যথা চলে আসো, এই হলো ইনভিটেশন, সবাইকে ইনভিটেশন দিয়ে দেবে। তো যদি আপনি চান 37 বছর বয়স আছে, যদি আপনি চান এইসব রোগ থেকে মুক্তি পাবে, তাহলে ওবেসিটি কমাতে হবে। আর কীভাবে কমাতে হবে সেটাও শুনে নিন। যেহেতু আপনার 37 ইয়ার্স এই যাচ্ছে, আপনার হাঁটুতে ওইরকম শক্তি নেই যে আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার দৌড়াতে পারবেন। কেন? দৌড়াতে দৌড়াতে দেখবেন কার্টিলেজ থেকে ফ্লুইড কমে গেল, আবার আপনার একটা নতুন রোগ উৎপন্ন হয়ে গেল, সেটা হয়ে গেল অস্টিওআর্থ্রাইটিস। তো এই জিনিসটা কমাতে হবে ন্যাচারালি ভাবে। কিছুটা আমি হেলথি টিপস দেবো, কিন্তু চেম্বার পর্যন্ত আসতে হবে। কেন এখন আমার না মানে হেলথি টিপস দিতেও ভয় লাগে। একটা পেশেন্ট এইরকম আমাকে ফোন করে বলছে 1 বছর থেকে আমি হেলদি টিপস নিয়ে যাচ্ছি। এই যে হেলদি টিপস আমি দিচ্ছি ফর ইমার্জেন্সি, তোমার আজকে আসতে পারছো না, তুমি একটা কাজটা দেখার আছে যে আয়ুর্বেদিক কী গুণ সেটা তুমি দেখতে পারো, কিন্তু এই গুণটা
তোমার শরীরের মধ্যে কতটা কি ভালো, কতটা মেডিসিন তোমার লাগবে সেটা তোমরা করো না। তাই কি হয়, একটা সময় পরে ওই হেলদি টিপসও কোনো কাজে লাগবে না। তো আমি বলি যে হেলদি টিপস কেন, যদি একটা পেশেন্ট আমার কাছে আসতে 15 দিন সময় আছে, তো ওই 15 দিন ও হেলদি টিপস নেবে, সেখান দিয়ে যদি 90 থেকে ও 3 কেজিও কমিয়ে দেয়, তাহলে আমার তো একটু ভালোই হবে না, আপনারও ভালো হবে, আপনারও একটু বিশ্বাসটা জাগবে। তো শোনো, তোমার একটা তো পায়খানা তোমাকে নরম রাখতে হবে। যতবার তোমার যদি দিনে 4 বারও পায়খানা হয় না, তাহলে কিন্তু ভালো হয়। পায়খানা কিন্তু যদি 2 বার 2 দিনে 1 দিন হয়, তাহলে কিন্তু তোমার ওবেসিটি কোনো দিন কমবে না। সেকেন্ড একটা জিনিস কি করো, রাত্রে 1 গ্লাস ফুটন্ত গরম জলে 1 চামচ জিরা ভিজিয়ে রেখে দাও। সকালে উঠবে, কোনো কুলকুচি করবে না, কোনো থুতু ফেলবে না, আর ওই জিরা জলটাকে উষ্ণ গরম করবে, ছেঁকে নেবে, আর ওই জলটাতে একটা চুমুক খাবে, কুলকুচি করবে, বাইরে না ফেলে ভিতরে খেয়ে নেবে। এটা তুমি রোজ 1 গ্লাস এইরকম গরম জল খাও, ঠিক আছে? তোমার 3টে জিনিস উপকার হবে। একটা, তোমার ফ্যাট কাটাবে। সেকেন্ড, তোমার অ্যাসিডিটি তৈরি হতে দেবে না। থার্ড, তোমার পেট ফাঁপাটা কমে যাবে। অনেকবার কি হয় না, আমাদের ওজন আছে 60 বা 70, কিন্তু পেট দেখে মনে হয় 110-20 তো হবেই, এই জিনিসটাও হয় অনেকবার। তো এই জিনিসটাও তোমার আস্তে আস্তে কমে যাবে, কিন্তু তার জন্য আরও ট্রিটমেন্ট দরকার আছে, আরও কিছু রেমেডি দরকার আছে। এইসব রেমেডি যদি হেল্প নেব, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর তোমার যদি বলো যে না ওইসব তুমি এক্সারসাইজ বেশি করবে, তো আমি বলে দিচ্ছি এক্সারসাইজ করো, তোমার কিছুটা কম তো হবে, কিন্তু এই বয়সে যদি কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করো, তাহলে হার্ট হয়ে যাবারও একটা ভয় থাকবে। মানে এই মুহূর্তে কেউ যদি ওকে প্ল্যান দেয় একটা, যে চলো জিমে ভর্তি হয়ে যাও, চলো সকালবেলা উঠে সকলে মিলে দৌড়তে শুরু করে দিই, তার মানে সেটা ওর জন্য খুব হিতকর হবে না, একদম। একটা সাইড এফেক্ট থাকবে। জিমটা তো আমি একদমই অ্যাভয়েড করতে বলি। কেন অ্যাভয়েড করতে বলি, দেখুন জিম যারা জয়েন করে না, ওরা জয়েন করে আমি ওবেসিটি কমাবো, কিন্তু কি হয় না, যখন পাশে দুজন বসে আপনার কচুরি খাবে, আর আপনি যখন সুজি খাবেন, 4 দিন পরে আপনারও মনে হবে আমিও একটু কচুরি খাই না কেন। তো জিমে যখন যাবেন না, দেখবেন 4 জন পুরো বডি বিল্ডার, আর আপনি শুধু এখানে ফ্যাটি কমাচ্ছেন। আপনার মনটা হয়ে যাবে যে আমিও একটু বডিও করে নিই, জিমে টাকা তো দিয়েছি, তাহলে দুটো উপকার নিয়ে নিই। আর কি হবে, কিছুদিন যতদিন ও জিম করবে, ততদিন ওর বডি আস্তে আস্তে ভালো হবে। কিন্তু একটা মানুষ কন্টিনিউ জিম করতে পারে না, এটা আমি জানি, কারণ অনেক জনের পেশেন্ট, আমি তো এত পেশেন্ট ঘাটি, 6 মাস 1 বছর 2 বছর জিম করার পর জিম ছেড়ে দিল। তারপরে যা মানে ফ্যাট বাড়বে না, ও 90 আসে তো 180 অবধি চলে যাবে, মানে ডবল রেঞ্জে বেড়ে যাবে। কেন, আমরা যে কোনো জিনিসকে জোরে যদি পুশ করি, তাহলে ওই নিউটনসে আপনি তো থার্ড লো এটা আছে, তো বাস এটা থার্ড লো এক্সাম্পল আছে। যদি আপনি জিম করবেন, একটা সময় পরে ওর ডবল ইফেক্ট পাবেন। একদম, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কিন্তু রয়েছে। তবে কেউ অনেকক্ষণ ওয়েট করছেন, কে আছে? নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন, বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার বয়স হলো 58 বছর। আমার হাতে ব্যথা হচ্ছে, বৃষ্টি হলো 2 দিন, তারপর থেকে ব্যথাটা আরো বেড়ে গেছে। আচ্ছা, 28 বছর বয়স এবং হাঁটুতে ব্যথা শুরু হয়েছে, 2 দিন ধরে হচ্ছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি বেশি দেরি দাঁড়িয়ে কোনো কাজ করেন? হ্যাঁ, দাঁড়িয়ে বেশি দেরি কাজ করেন কি? বুঝতে পারছি না। দাঁড়িয়ে কোনো কাজ করতে হয় কি? দাঁড়িয়ে না খাই, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। সিঁড়ি দিয়ে একটু বেশি ওঠানামা করতে হয়। তো আচ্ছা, ঠিক আছে, শুনো আপনাদের আমি শুনতে বলে থাকুন দিচ্ছি। আপনি। দেখো, আপনার 28 বছর বয়স, সিঁড়ি থেকে বেশি করে ওঠানামা করে তোমার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স হয়ে যাচ্ছে। এইবার তোমাদের সিঁড়ি ওঠানামা করো, কিন্তু একটু আস্তে করে স্টেপ ফেলো, ঠিক আছে? তোমার বাড়িতে যদি সরষে তেল থাকে, সরষে তেল নেবে, সামান্য একটু জোয়ান, সামান্য একটু নেবে তুমি লসুন, দিয়ে একটি ফুটাবে, ফুটিয়ে ফুটিয়ে মানে 10 মিনিট অল্প আগুনে রাখবে, 10 মিনিট ফুটিয়ে তারপরে ওই তেল দিয়ে হালকা করে ম্যাসেজ করবে, জোরে জোরে ম্যাসেজ করবে না। তারপরে একটা তুমি বালি দিয়ে একটা পোটলা করে নাও, ওই পোটলা দিয়ে তুমি ওই জায়গাটা একটু সেঁক নাও। এটা করে দেখো, তুমি 3 থেকে 4 দিনের মধ্যে তুমি অনেকটা রিলিফ পেয়ে যাবে। ভালো না, রিলিফ পেয়ে যাবে, এটা বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? কেন কি তুমি কি করবে না, 1 বছর 2 বছর দেবে, এটাই কন্টিনিউ করে যাবে, তারপরে গ্রোস অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাবে, তারপরে আমাকে ফোন করবে। তো এই যে হলো সামান্য কাজ,
এই সামান্য কাজ করলে কি হবে, তোমার অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে অনেকটা তুমি বল পেয়ে যাবে, তোমার অনেকটা ভালো হয়ে যাবে। তারপরে তোমাকে একটা চেম্বারে যোগাযোগ করে তোমাকে স্মাইল ফ্লুইড তৈরি হবার জন্যে মাত্র, যদি তোমার অল্প এই দুদিনে যদি সমস্যা হয় আর তুমি এই করে যদি ভালো হয়ে যাও, মাত্র তোমাকে 1 মাস একটা স্মাইল ফ্লুইড ওষুধ খেতে হবে। ওই 1 মাস ওষুধ খেয়ে নাও, 40 ইয়ার্স অবধি তোমার কোনো হাঁটুতে সমস্যা হবে না। বাহ, খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি ডাক্তারবাবু এই সাজেশনগুলো আপনি কিন্তু দিচ্ছেন যে অত্যাধিক জিম করাও আমাদের জন্য ভালো না, অত্যাধিক সিঁড়ি ওঠানামা করাও ভালো না। আমরা ভাবি যে এগুলো তো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যেও পড়ে যাচ্ছে, চলো একটুখানি সিঁড়িতে ওঠানামা করি, আমার ওয়েটটা কম হয়ে গেল। কিন্তু সেটাও বোধহয় অত্যাধিক ভালো না, কোনো কিছু অত্যাধিক ভালো না। অতি সব জায়গায় হতেই হবে। ক্ষতি। আপনি মানে আপনি যদি জলও বেশি হবেন সেখানেও হতি। আপনি রুটিও যদি আপনি সারাদিনে 50টা রুটি খেয়ে নিন, পরের দিন থেকে আপনি ভালো থাকবেন, ঠিক ক্ষতি কথা। হবে। কে আছেন বলুন? নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? বলছি। কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ কৃষ্ণনগর থেকে রাজু দাস বলছি। হ্যাঁ বলুন রাজুবাবু, কি সমস্যা? হ্যাঁ বলছি, আমি রোদে বেরোলে প্রচন্ড পরিমাণে মানে মাথা আমার ধরে, প্রচন্ড পরিমাণে মাথাটা ধরে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে। আচ্ছা, মাথা যন্ত্রণাটা ঠিক কোন দিক থেকে, মানে সামনে দিকে, পিছনে দিকে, এক সাইডে, কোন সাইডে করে? না না, সামনে দিকটা। সামনের দিকে বেশি মাথা ব্যথা করে। সামনে দিক দিয়ে ব্যথা করে। আপনার কোনো চশমা আছে? না না, চশমা নেই। আচ্ছা শুনুন, আপনার কোনো শুনতে গ্যাস থাকুন। টেন্ডেন্সি থাকে কি, পায়খানা ওইখানা বা পেচ্ছাবে কোনো রকম সমস্যা থাকে? হ্যাঁ, Abdominal? একটু আছে। শুনুন, আপনি একটু টিভির সামনে যান, বলেছি দেখুন এই যে সামনে দিকে ব্যথা হয়, তো প্রথম আমরা সাসপেক্ট করি কোনো পাওয়ার চলে এসছে নাকি। তো আপনি যখন বলেন না আমার কোনো চশমা এরকম নেই, তাহলে কোনো অ্যাবডোমিনাল প্রবলেম হতে পারে। অ্যাবডোমিনালের মধ্যে আপনার শুধু লিভার পড়ে না, হজম শক্তি পড়ে না, ওখানে পেচ্ছাপ, কিডনি উডনি সব কিছু পড়ে, প্যানক্রিয়াস থেকে স্প্লিন পর্যন্ত সব কিছু পড়ে। যদি আপনার কোনো রকম ব্লাড ঠিক মতন তৈরি হচ্ছে না তাহলেও হবে। যদি আপনার কোনো পায়খানা প্রবলেম, গ্যাস প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম কন্টিনিউয়াসলি রয়ে রয়েছে, তার জন্য হবে। যদি দেখবেন আপনার ইউরিনটা না খুব কষ্ট করে পাস হয়, গরমের সময় দেখবেন রোদে বলছে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি বলছি আপনাকে চ্যালেঞ্জ করে, যখন আপনার শীতকাল হয় ওই সময় রোদে কিন্তু ব্যথা হয় না। কেন হয় না? গরমকালে কেন হয়? এটা খুব একটা কারণ আছে, এটা জানার কারণ আছে যে আমরা তো শীতকালে খুব বেশি রোদ হয়, কিন্তু ওই সময় আমার হয় না। গরমকালে কেন হয়? গরমকালে আমাদের বডির মধ্যে জল যেটা আমরা খাই সেটা ঘাম থেকে বেরিয়ে যায়, কিন্তু শীতকালের মধ্যে আপনি রোদেও গেলে সেইভাবে ঘাম বেরোয় না, তো আপনার বডি ডিহাইড্রেশন হয় না। আর গরমকালের মধ্যে কী হয়, বডি ডিহাইড্রেশন হতে চালু হয়ে যায়। যখনই বডি ডিহাইড্রেশন বেশি হতে চালু হয়ে যায়, তাহলে আমাদের সব থেকে আগে যেটা অ্যাটাক করে, যে কোনো রোগ সব থেকে আগে আমাদের অ্যাটাক করে এই অঙ্গ থেকে উপরে, ঠিক আছে? কফ, পিত্ত, বায়ু, এই তিনটে আমাদের শরীরে আছে। আর কফটা অংশ হচ্ছে আপনার অ্যাবডোমিনালের উপরে দিকে যেটা অংশ, সেটা কফে উপরে চলে আসে। তো প্রথম এই যে আমাদের শরীর মাথা থেকে ছাতি অবধি, এখানে রোদ সব থেকে আগে ধরা যায়। তো এই যে আপনার সমস্যা হচ্ছে, ওটা হচ্ছে ডিহাইড্রেশন অফ ইয়োর বডি আর অ্যাবডোমিনাল প্রবলেম। তো যদি কৃষ্ণনগর দেখাতে চাও, খুব শীঘ্রই আমাদের কৃষ্ণনগরে একটা চেম্বার আছে, আজকে একটা ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আপনি তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। কেন, একদম যদি ডেটের দিন আপনি ফোন করবেন তাহলে হয়তো সেই দিন অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া মুশকিল হবে। একদম। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান পাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মাজায় যন্ত্রণা করছে, বুঝতে পারছেন? আচ্ছা, কতদিন যন্ত্রণা করছে? আমি কাটাও থেকে বলছি। না না, আমরা শুনেছি টিভির ভলিউম 0 করুন, টিভির ভলিউম কমান। আর কতদিন যন্ত্রণা করছে, আপনার বয়স কত সেগুলো বলুন। আমার 42 বয়স। আর কতদিনের এই সমস্যা? হ্যাঁ, আমার আমি আগে একবার অপারেশন করেছিলাম, জানলেন, মাজায়। হ্যাঁ, মাজায় আমি একবার স্পাইনাল অপারেশন করেছিলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আমরা শুনছি, বলুন। বলুন। হ্যাঁ, আর ওটার পর 2 বছর 3 বছর হয়েছে। এবারে আমরা তো কৃষিজীবী মানুষ, হ্যাঁ, চাষবাস করি। তা ওই করার পর আবার একটু লেগে গিয়েছে থেকে মাজায় নিয়ে আমার প্রচন্ড যন্ত্রণা, পায়ের যন্ত্রণা করছে, বাঁ সাইডে
উঠতে পারছি না, বাঁ সাইডের পাই বুঝতে পারছি না, কোমর ব্যথা করছে, প্রচন্ড যন্ত্রণা। হ্যাঁ, বাঁ সাইডে আমি উঠতে পারি না। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? কৃষ্ণনগর, আমি বর্তমান বর্ধমান। আচ্ছা আচ্ছা, ঠিক বেশ। আছে, আপনি একটু টিভির সামনে যান, আপনাকে আমি বলছি এবং আপনার থেকে অনেক লোক শিক্ষাও দিচ্ছি। উনি কি বললেন, আমার স্পাইনাল কর্ডে একটা অপারেশন হয়ে গেছে। আমার কাছে চেম্বারে অনেকজন এসে বলে যে আমাকে একজন বলেছে যে আমার এই স্পাইনাল কর্ডে অপারেশন করতে হবে, তাহলে আপনি কি সাজেস্ট করবেন? এবার আপনি শুনে নিন, আমি কিছু সাজেস্ট করতে পারবেন না। আপনি যদি শুনে নিয়েছেন তাহলে আপনি এই প্রশ্ন আর আমাদের করবেন না, কেন ওই মানুষ অপারেশন করার পর আবার প্রবলেমের মধ্যে ভুগছে। দেখো, এই যে প্রবলেমগুলো হয়, সিদ্ধারা প্রবলেম হয়, আমাদের ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে যায় লাম্বার স্পাইনের উপরে। ডিজেনারেটিভ চেঞ্জেস মানে কি হলো না, একটা বিল্ডিং যদি সোজা দাঁড়িয়ে আছে তাহলে প্রবলেম নেই, কিন্তু একটা বিল্ডিং যদি বেঁকে যায় তাহলে কিন্তু ততটা সমস্যা হয়। আর ওখানে কি করে, অপারেশনের মধ্যে দুটো এরকম আপনাকে মানে লক ইন পিরিয়ড করে ওই জায়গাটা স্ট্রেট করতে চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু হবে না। কেন, ওটা খুব যদি এত ইজি থাকতো তাহলে আজকে সবই করে নিত না ওই জিনিসটা। কেন, যারা ভারী কাজ করে তাদের এই হওয়ার সম্ভাবনা বেশি আছে, যারা খুব বেশি কম্পিউটার ল্যাপটপে কাজ করবে তারাও এই রোগ হওয়ার খুব সম্ভাবনা আছে। তাহলে ওদের কাছে সময় থাকবে না অপারেশন করা যদি এই সাকসেসফুল হয়ে, তো এই জিনিসটা সাকসেসফুল হয় না, ঠিক আছে। এই জিনিসটা সাকসেসফুল একমাত্র হতে পারে মেডিসিন সঙ্গে খাওয়া দাওয়ার নিষেধ, অনেক কিছু নিষেধ আছে খাওয়া দাওয়ার। আপনি জানেন, আপনার যে কোনো জিনিসের মধ্যে লালা জাতীয় জিনিস হয়, পিছলা টাইপের জিনিস হয়, ওই ধরনের জিনিস আপনার খাবার নেই। এবার আপনি যদি লোভী হয় তাহলে তো আমি বলতে পারবো না, কিন্তু যদি লোভী নেই তাহলে বলতে পারি। সেকেন্ড হচ্ছে, আপনার ভারী ক্লাস টোটোয় উঠা নামা চলতে আপনাদের কোমরে বেল্ট ব্যবহার করতে হবে, কেন ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে গেছে না, মানে এইরকম বেঁকে আছে, তো ওই জায়গাটা স্ট্রেট করতে হবে মেডিসিন দিয়ে, সঙ্গে কোনো জিনিসে আবার বেঁকে নেই যায়, তো ওই জায়গাটা আমাকে সবসময় ধরে রাখতে হবে। তো এই একটা আপনাকে কাজ করতে হবে। তারপরে অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমে রেমেডি ফেলে আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন। কিন্তু যদি আপনি ওই অপারেশন আজকে করবেন, 2 বছর পরে আবার সেই সমস্যা, 4 বছর পরে আবার সেই সমস্যা, সেটা আপনার ওপিনিয়ন আছে। আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি, ডোল করে বলতে পারি না। যদি আমার অ্যাডভাইস পছন্দ হয়, হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওখানে ফোন করুন, চলে আসুন। টিভির ভলিউম 0 করুন। আর যিনি আছেন বলুন, এবার কে বলছেন? প্রচুর আওয়াজ হচ্ছে, টিভির ভলিউমটা কমান। বলুন, কে বলছেন? হ্যাঁ, 0 করুন, তাড়াতাড়ি করুন, সময় কম। আরো বাড়াচ্ছেন। বলুন, কি সমস্যা? কোথায় ব্যথা? হেঁটুতে, হাঁটুতে ব্যথা। ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 58। আচ্ছা, 58। কোথা থেকে ফোন করছেন? ও, হেঁটুতে। আবার জোরে শুনতে থাকুন। কেন আপনারা করেন, দেখুন, এই রকম যদি আপনি টিভি চালিয়ে যদি নিজের কথাই শুনতে চান, মানে কি এক মজা লাগে নিজের কথা টিভিতে শুনতে, বলুন তো। কেন, এই জিনিসটার জন্য আপনার জন্য হয়তো 3 জন আরো লাইনে অপেক্ষা ছিল, ওরাও শুনতে পারলো না, ওরাও ঠিক মতন আপনাকে দেখে যেটা একটা রেসপন্সটা দরকার আছে। আজকে একজন যদি আমাকে অস্টিওআর্থ্রাইটিসে ফোন করে, হয়তো 4 জন আরও ফোন করার ইচ্ছা ছিল, কিন্তু ওই কথা শুনে নিলে ওই ইচ্ছাটা ওখানে ঠিক আছে, আমি তো এটার জন্য শুনেই নিলাম। তো আপনার যে জিনিসটা যখন ফোন করেন, একটু টিভি সাউন্ডটা বন্ধ করে দিন, কেন ওটা আপনার জন্যও ভালো হবে। আমি ভালো করে প্রশ্ন বলতে পারি কেন আপনার এই রোগ হলো, তার জন্য কি সমাধান দেব, এবং কি আপনার সঙ্গে সঙ্গে যদি কারো এইরকম রোগ হয় সে তারাও তো একটু হেল্প পেয়ে যাবেন না। তো একটু হেল্পফুল হন। শরীরে আর কি আছে, মানে আমাদের জীবনে আর কি আছে, একটা হেল্পফুল থাকলে শরীরে অনেক কিছু ভালোও থাকে। আর আপনি যা বললেন আপনার 58 বছর বয়স আর আপনার হাঁটুতে ব্যথা, তো আপনি দেখুন হাঁটু একটা এক্সরে করুন, ওখানে কোনো রকম আর্থ্রাইটিস আছে কিনা, কী রকম আর্থ্রাইটিস আছে, তার জন্য কী করতে হবে, তার জন্য তো আমি আছি। যদি আপনি আওয়াজটা ভালো মতন বলতেন তাহলে হয়তো আপনি এক্সরে করেছেন, আপনি বলতে পারতেন যে আমার এই আর্থ্রাইটিস আছে, তাহলে আমি ওর উত্তরটা দিতে পারতাম। কিন্তু যাই তো আপনি বলতে পারলেন না, তাহলে আমি উত্তরটা দিতে পারলাম না। হ্যাঁ, চেম্বার পর্যন্ত আসুন,
ওখানে আপনার নিশ্চয়ই কথা হবে, কেন ওখানে আপনার তো ওই টিভি চালিয়ে আমি পেশেন্ট দেখবো না, তাহলে অবশ্যই আপনার কথা আমি শুনবো, কি বলতে হবে সেটাও আমি বলবো। কে আছেন একটু দেখবো। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ সরি, কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, কি সমস্যা? সমস্যা এই হঠাৎ ফুলে যাওয়া, তারপর পায়ে হাঁটুর ব্যথা, ঋতুস্রাবটা মানে আমার ব্লাড শরীরে একদম ছিল না। তা ওষুধ খাওয়ার পর আমার মানে মানে ব্লাডটা আসছে, যেই আসছে তখনই আমার ঋতুস্রাব শুরু হয়ে যাচ্ছে। আপনাকে ব্লাডে হবার ওষুধ খেতে হবে না। আপনি কোনো পেইনকিলার জাতীয় ওষুধ খাচ্ছেন কি? না, কোনো ওষুধ খাচ্ছি না, কিন্তু আপনার আমার কোনো blood টা মানে swelling- একেবারেই খুব কম, মানে এই রিসেন্ট আমি করেছি 1 সপ্তাহ হয়েছে। আপনার শুনুন, আপনার কোনো সোয়েলিন আর্থারাইটিস আছে, তার জন্য যদি আপনি কোনো ব্যথা বা কোনো নার্ভে ওষুধ যদি বেশি খাবেন, তাহলে শরীরগুলো ফুলে যাবে আর আস্তে আস্তে রক্ত কম হতে চালু হয়ে যাবে। না আরে- দেখো, আমি কোনো মানে নার্ভের ওষুধও খাচ্ছি না, কোনো ওষুধও খাচ্ছি না। আপনার বয়স কত? আমার বয়স এই 46। কত? 47। আচ্ছা, আপনার সবথেকে মানে বেশি ফোলা কোন অঙ্গ আছে? হাঁটু অঙ্গ আছে? হ্যাঁ, হাঁটু তো ব্যথা আছে। হ্যাঁ, তা এখন ইনস্ট্যান্ট আমার এখন ব্যথাটা নেই, কারণ ব্লাডটা খুব কম তো। হুম। হ্যাঁ, ওই জন্য। আর হাঁটুর মধ্যে কোনো শব্দ হয় আপনার? হ্যাঁ, মায়ের সাথে খুব ফোটে। আপনি কোনো রিপোর্ট করেছেন? না, হাঁটু সেরকম করে কিছু করাই হয়নি। ওখানে দেখুন একটা এক্সরে রিপোর্ট করুন। ওখানে আপনার অস্টিওআর্থ্রাইটিস, যেটা বলা হয় সন্ধিঘাত বাত, ঠিক আছে, এই বাত আপনার শুনুন কাছে আপনি। রয়েছে। এই বাত হলে আপনার সোয়েলিং হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি আগে রিপোর্ট করুন। আপনার যখনই একটা সমস্যা হয়, আপনারা কেন রিপোর্ট করেন না আমি এটা বুঝতে পারি না। আমার যদি কিছু সমস্যা হয় আমি তো শর্ট করে বলবো যে আমার এই রিপোর্ট করে নাও, তো আপনারা এই জিনিসটা কেন করেন না? সন্ধিঘাত বাত, যেটা অস্টিওআর্থ্রাইটিস, এই জিনিসটা হতে কি হয়? এই অল্প বয়স, আপনার খুব বেশি বয়স না, কিন্তু হাঁটুতে শব্দ হচ্ছে, মানে এটা হাড় ঘষণ খাচ্ছে, তারই তো শব্দ হচ্ছে, আর কি শব্দ হচ্ছে? আর আস্তে আস্তে হাঁটুগুলো ফুলেও যাচ্ছে। লস অফ হেমোগ্লোবিন হলেও, যদি আপনার হেমোগ্লোবিন কম থাকলেও শরীর ফুলে যায়, ফ্যালেরিয়া থাকলেও শরীর ফুলে যায়। তো তার জন্য আর কি ইফেক্ট হয়ে যাচ্ছে। দেখো, একটা রোগ না একটা হয় না, ওরা একটা ফ্যামিলি নিয়ে আসে। আপনি যদি একজনকে কেউ ঘর ভাড়া দেবেন না, দেখবে ও আস্তে আস্তে মা বাবাকেও নিয়ে আসবে, বাবাকেও নিয়ে আসবে, নিজের ছেলেকেও নিয়ে আসবে, মেয়েকেও নিয়ে আসবে, ভাই বন্ধুরাও নিয়ে আসে। এইরকমই আমাদের যদি শরীরকে আমরা একটা রোগ দিয়ে দিই না, যে ঠিক আছে ভাত তুই থাক, একটু গ্যাসই তো আছে, থাক না, কি আছে। ও গ্যাস হতে হতে অ্যাসিডিটি নিয়ে আসবে, ফ্যাটি লিভার নিয়ে আসবে, গল ব্লাডার স্টোন নিয়ে আসবে, গল ব্লাডার ইনফেকশন করে দেবে, ইন্টাইস্টাইনে প্রবলেম করে দেবে, কলন পাইলস করে দেবে। তো এই রকমই যদি আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে আর আপনি বলবেন ঠিক আছে অস্ট্রেলিয়া একটু পাটা খটখট করে কাজকর্ম কম করবো, আর কি করবো, এ তো ভালো হবে না, আমি শুনেছি অস্টিওআর্থ্রাইটিস, তাহলে কি হবে? আস্তে আস্তে সব রকম রোগ আপনাকে নিয়ে আসবে। আর এটা যে আমাকে বলে অস্টিওআর্থ্রাইটিস আমি শুনেছি ভালো হয় না, তো শুনো, যে কোনো জিনিসে উপচার আছে। ক্যান্সার পর্যন্ত রোগে আমরা যদি উপচার পেয়ে যাচ্ছি, তাহলে কি অস্টিওআর্থ্রাইটিস উপচার নেই? হ্যাঁ, হাড় হয়ে গেছে, ওখানে হাড় রিপ্লেস তো হয় না, হাড় নতুন আসে না, এটা আমিও বলি। কিন্তু যদি আমি ওখানে ফ্লুইড বেশি করে দিয়ে দিই, তাহলে কি এই মানুষটা বেশি দিন যাবে না? বেশি দিন না কষ্ট না মেডিসিন খেয়ে কি বেশি দিন ভালো থাকবে না? অবশ্যই ভালো থাকবে। চেষ্টা তো রাখতে হবে আপনাকে। যদি আপনার চেষ্টা আছে, যদি আপনার মনে ক্ষমতা আছে, যদি আপনার মনে জোর আছে, আপনি যে কোনো রোগের জন্য লড়তে পারেন। আর যদি আপনার মনে জোর নেই, আপনার একটা জ্বর পর্যন্ত রোগ নিয়ে লড়তে পারবেন না, একটা গ্যাস প্রবলেম নিয়েও লড়তে পারবেন না। তো মনে জোরও রাখতে হবে, আর খাওয়া দাওয়া যেটা আমরা বলবো সেইভাবে থাকতে হবে, সেইভাবে থাকুন। অস্টিওআর্থ্রাইটিস আমি উইথাউট এনি মেডিসিন না খাইয়ে আমি 10 বছর পেশেন্টকে ভালো রাখতে পারি। একদম ঠিক কথা। তবে আমি জানি এই অনুষ্ঠান থেকে মনের জোর তো আপনারা প্রচুর পান। যখন ডাক্তারবাবুর কথা শোনেন তখন কিন্তু মনে হয় ভালো তো ঠিক হয়ে যাব। হ্যাঁ, নিজের ইচ্ছে শক্তিটা ভীষণ দরকার, ডাক্তারবাবুর কথা শোনার মতন একটা মন তৈরি করার ভীষণ দরকার, তার পাশাপাশি যোগাযোগের ইচ্ছেটাও থাকার ভীষণ দরকার। যিনি আছেন একটু সঙ্গে থাকবেন। চট করে বলবো যে কলকাতার বন্ধুরা মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। যদি আপনি হাওড়ার বন্ধু হন তাহলে শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর, বেলুর
বেলুড় এবং বকুলতলায় চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন, হেড অফিস মধ্যমগ্রাম, অবশ্যই মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারবেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র চেম্বার রয়েছে। মেচেদা, হেডিয়া, খড়গপুরে, মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। ত্রিপুরা, আসাম, দিল্লি এবং আপনারা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র যোগাযোগ করতে হবে নিজেকে ভালো রাখার জন্য, নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে বলুন দাদা, কি সমস্যা? আমার এই পেটের নাইকুন্ডির ওপরটা আজ থেকে 35 বছর আগে অল্প অল্প করা ছিল। আচ্ছা, তো এখন দেখছি রিসেন্ট 2-4 বছরের পুরোটা একটু বেড়েছে, কিন্তু কোনো ডিস্টার্ব নেই। কিন্তু আচ্ছা। ডিস্টার্ব নেই তো ডিস্টার্ব আজকে নেই, 4 দিন পরে তো হতে পারে না। তো দেখুন আপনার যাই তো উত্তরপাড়া আপনার বাড়ি আছে, একদম একটা স্টপেজ দূরে আপনার বেলুড়ে আমাদের চেম্বার আছে, ঠিক আছে? একটা বা দুটো স্টপেজ হবে, তো একটা বা দুটো স্টপেজের পর যখন আমাদের বেলুড় চেম্বার আছে, আর আমরা সপ্তাহে 2 দিন ওই চেম্বারটা করি। তো এই চেম্বারে আপনি আসুন না, ওখানে কী সমস্যা আছে একটু বলুন, আপনার কী রিপোর্ট আছে, আর নতুন করে রিপোর্ট করান। কেন কি সমস্যা বেশি নেই তো ওখানেই আসা উচিত। সমস্যা বেশি হয়ে গেল, ওখানে আসলে তো একটু তাহলে লনজিভিটি বেড়ে যাবে না ট্রিটমেন্টে। যদি ট্রিটমেন্টের লনজিভিটি না বাড়াতে চান, অল্প সময়ের মধ্যে আসুন। আজকেই আমার একটা পেশেন্ট এলো, তার সুগার ছিল 150, আমি কোনো ওষুধই দিলাম না, শুধু ওনাকে খাওয়া দাওয়ার একটা চার্ট করে ছেড়ে দিলাম। তো এইবার যে আপনি যদি চাইছেন যে আমার অল্প সমস্যা আমি যাই, অবশ্যই আসুন, অল্প মধ্যেই আপনার ভালো হয়ে যাবে। কিন্তু যদি সুগার নিয়ে আসবেন 510, তাহলে কি আমি আপনাকে শুধু লাইফস্টাইল চার্ট দিয়ে দেবো বা ডায়েট চার্ট দিয়ে দেবো? অবশ্যই ওষুধ দেবো। তো আপনি কোন স্টেজে আসছেন, কোন স্টেজে কী ট্রিটমেন্ট নিতে হবে সেটা আমি আপনাকে জানাবো। সময় কম, চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আসলে আমার মেয়ের এই 26 বছর বয়স, প্রত্যেকদিন প্রচন্ড গ্যাস হচ্ছে, প্রতিদিন মানে উঠলেই সকালে বমি ভাব আসে, আর প্রচন্ড গ্যাস হয়। আর প্রতিদিনই হয়, আর মাঝে মাঝে অত হয় না, কিন্তু গ্যাসটা প্রতিদিন হয়। আমি বলে দিচ্ছি, আপনি একটু টিভির সামনে যান, আমি শুনুন সব আপনি। বলেছি। আমি যদি টিভি প্রোগ্রাম আমার দেখছেন আপনি কন্টিনিউয়াসলি, আজকেই প্রোগ্রাম, আমি একটা মেয়ে ফোন করলো আমাদের 19 বছর বয়সে, তাকে আমি কি বললাম, তোমার এই বয়সের মধ্যে তুমি লোহা চিবিয়ে নেবে, আর তোমার মেয়ে বয়স হচ্ছে 26 বছর আর ওর গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, নিশ্চয়ই তোমার ভুল আছে, ঠিক আছে? তোমার কোনো একটা ব্যাড হ্যাবিটস আছে, কিছু ফাস্ট ফুড খাওয়া ব্যাড হ্যাবিটস হবে, তোমার পটি পেচ্ছাপ ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না, তুমি গুরুত্বও দিচ্ছ না, তুমি নিজেই বলছো একাধ দিন কোনো দিন হয়ে গেল, কেন হয়ে গেল? এই যে বয়স আছে হবার। বর্ধমানে যদি থাকো, বর্ধমানে আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নাম্বার এক্ষুনি নোট করো, অ্যাপয়েন্টমেন্ট করো। অল্প বয়স, অল্প মধ্যেই যদি কমাতে চাও, যোগাযোগ প্রয়োজন আছে। একদম, সন্তানকে মা বাবা না ভীষণ ভালোবাসে, কিন্তু সন্তানের ভুলগুলো বারংবার মানে একেবারে আঙুল তুলে দেখিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু মা বাবাদের। অনেক ক্ষেত্রেই পেটের সমস্যা হচ্ছে, তাও বাইরের খাবার খাচ্ছে, বড়দের কথা শুনছে না, ফাস্টফুডের দিকে মনোযোগ, তাহলে কিন্তু এগুলো কমবে না। তাও যদি আপনি বলেন না না ও তো এরকম কিছু করে না, তাহলে বলবো অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আরও একবার যেতে যেতে সকলকে বলবো 9830235527 বা 9830235537 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে এবং সেই চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনার যদি রিসেন্ট কোনো রিপোর্ট থাকে, রিপোর্ট নিয়ে অবশ্যই আসবেন। যদি অনুষ্ঠান থেকে বুঝে যেতে পারেন এই সমস্যার জন্য ডাক্তারবাবু কি রিপোর্ট করতে বলছে, তাহলে সেই রিপোর্ট নিয়েও কিন্তু আসতে পারেন। আর যদি একটু পুরনো কোনো রিপোর্ট থাকে তাহলেও কিন্তু সেটা ক্যারি করতে একদম ভুলবেন না। এবং তার পাশাপাশি কাছাকাছি চেম্বার জানতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে অনুষ্ঠান শেষ হয়ে গেলেই কিন্তু 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ডাক্তারবাবুকে ধন্যবাদ আপনাদের সকলকে। আর প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের অনুষ্ঠানের দিকে নজর রাখুন। নমস্কার।